আজকের ফার্স্ট ইয়ারের কি কোন সাবজেক্ট? মেডিসিন, তাই না? ফার্মাকোলজি, মেডিসিন। ভর্তি কবে আপনাদের? ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইরাল হেপাটাইটিস। সব কি ফার্স্ট ইয়ার নাকি আজকে? না, হ্যাঁ, আর কে আছে? তুমি সেকেন্ড ইয়ার, আর এ সেকেন্ড ইয়ার, তাই না? ঠিক আছে। আমরা আজকেরা পড়াবো হচ্ছে না ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে? ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস কত পৃষ্ঠা? অ্যাপেন্ডিসাইটিস, তারপরে হচ্ছে হাই ব্লাড প্রেশার পড়ানো হয়েছে। ঠিক আছে, অনলাইন চালু হয়েছে? চালু আছে? ঠিক আছে। ভাইরাল হেপাটাইটিস আমরা পড়াবো। ভাইরাল হেপাটাইটিস, হেপা অর্থ হচ্ছে লিভার, আর আইটিস হলো মানে ইনফেকশন, যে কোনো জায়গায় ইনফেকশন হলে, যে কোনো অ্যাপেন্ডিসাইটিস, আমরা তাহলে কি অ্যাপেন্ডিসাইটিসে ইনফেকশন হলে তাহলে বলা আমরা অ্যাপেন্ডিসাইটিস, যে অর্গান, এই অর্গানে যদি ইনফেকশন হয় তাহলে আমরা তাকে বলি অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? টনসিলে যদি ইনফেকশন হয় তাহলে টনসিলাইটিস। ফ্যারিংস আছে আমাদের গলায়, ফ্যারিংসে ইনফেকশন হলে ফ্যারিঞ্জাইটিস। তাহলে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে সেই জায়গায় আইটিআই, সেই অর্গানের সাথে আইটিআইএস যুক্ত হলে বুঝবেন যে সেই জায়গায় ইনফেক্টেড হয়েছে, মানে আক্রমণ হয়েছে বা সংক্রমণ হয়েছে। তাহলে হেপা হচ্ছে লিভার, আর আইটিআইএস যোগ হয়েছে মানে লিভারে ইনফেকশন হয়েছে। তা আমাদের যে লিভার, এটা যদি কোনো কারণে ইনফেকশন হয় বা মানে অসুস্থ হয়, তাকেই আমরা বলি হেপাটাইটিস। তো সেটা যদি ভাইরাসের কারণে হয়, এটা বেশিরভাগই ভাইরাসের কারণে হয়, এটা তখন আমরা বলি ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে? তাহলে ভাইরাল হেপাটাইটিস হলো, এটা ভাইরাল হেপাটাইটিসের মধ্যে কোন কোন ভাইরাস, ঠিক আছে, আমরা এটা আক্রমণ করে লিভারটাকে। হেপাটাইটিস এ, বি, সি, এই তিনটে ভাইরাস, ভাইরাল হেপাটাইটিস এ, বি, সি, এই তিনটা হয়। তাহলে তিনটা হলে এর মধ্যে হলো এ আর সি এক ধরনের ভাবে ছড়ায়, আর বি হলো আর এক ধরনের ভাবে ছড়ায়, বোঝা যাচ্ছে? তাহলে ভাইরাল হেপাটাইটিস এ, বি, সি, এই তিনটে আছে। তার মধ্যে এ এবং সি এর হলো ফেকোরাল রুটে ছড়ায়। ফেকোরাল রুট মানে কি? যদি ভাইরাল হেপাটাইটিস কোনো আক্রান্ত ব্যক্তির পায়খানা যদি কেউ কোনো কাজে খেয়ে ফেলে তাহলে তার আবার হতে পারে। মানে পায়খানা যদি কেউ মুখ দিয়ে খেয়ে ফেলে, এখন পায়খানা কীভাবে খাবে? পায়খানা খাওয়ার অনেক সুযোগ আছে। পায়খানা আছে যে কেউ বাথরুম করলো, ওই পুকুরের মধ্যে পায়খানা করলো, কিছু কিছু অঞ্চলে মানুষ পুকুরের পানি খায় না, তাহলে পুকুরের পানিতে পায়খানা মিশে গেলে কি পায়খানা দেখা যাবে? আপনার ভাইরাল হেপাটাইটিস হয়েছে একটা ওই যে ছেলের, সে সিঙ্গাড়া বানাচ্ছে বা সে হলো ওই যে ওইখানে থালাবাটি ধুচ্ছে, তার ভাইরাল হেপাটাইটিস এ এবং সি হয়েছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হলো সে কি করতেছে? থালা ধুচ্ছে, বাথরুম করে আসার পরে হাত ভালোভাবে না ধুয়ে থালাটা ধোয়া শুরু করে দিছে। তাহলে থালায় কি তার পায়খানা লেগে থাকতেছে না? পায়খানা কি একদম সরাসরি পায়খানা? পায়খানার সাথে ছোট ছোট রোগ জীবাণু লেগে থাকতেছে। তাহলে সেইটা কি আমরা কি সেই থালায় ভাত খাচ্ছি? আবার যে সিঙ্গাড়া বানাচ্ছে সে হলো ভাইরাল হেপাটাইটিস এ বা সি দিয়ে আক্রান্ত। তাহলে সেক্ষেত্রে হলো সে কি করতেছে? না হাত তার ধুয়ে সিঙ্গাড়া ঠিক মতন খামি বানাচ্ছে, এ করতেছে, সে করতেছে। তাহলে সেটাকে আমরা খেয়ে ফেলাচ্ছি না? তাহলে কি ডাইরেক্টলি তো কেউ পায়খানা খায় না, ইনডাইরেক্টলি খায়। তাহলে ইনডাইরেক্টলি যে কোনো কারণে এটা ফেকোরাল রুটে ছড়ায়। ফেকোরাল রুট এ এবং সি ভাইরাস, ভাইরাল হেপাটাইটিস এ এবং সি, এই দুটো হলো কেউর যদি আক্রান্ত ব্যক্তির পায়খানা কোনো কারণে যদি খেয়ে ফেলে তাহলে তার এই ভাইরাস এ এবং সি হতে পারে। ওকে, এই দুটো বোঝা গেল। এরপরে থাকলো হচ্ছে কে পড়ে? বি পড়ে থাকলো। এবার বি, এই বি ভাইরাসটা ছড়ায় সাধারণত হলো
দুইটা উপায়, একটা হলো ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, মানে একজনের শরীরে আক্রান্ত কোনো হেপাটাইটিস বি রোগীর ব্লাড যদি আরেকজনের ঢুকে যায়, সেটা যে কোনোভাবে ঢুকতে পারে। একটা সিরিঞ্জ দিয়ে আমি সুই ফুটালাম, সে ভাইরাল হেপাটাইটিস বি পজিটিভ, এবার ওই সিরিঞ্জটা নিয়ে আবার আরেকজনের দিলাম, তাহলে কি তার হবে না? এই সমস্ত কারণে হচ্ছে আমরা ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করি, যে ওয়ান টাইম একটা সিরিঞ্জে একজনের বেশি ব্যবহার করি না। অ্যাকচুয়ালি আগে এক সময় হলো কাঁচের সিরিঞ্জ ব্যবহার করা হতো, একজন ইঞ্জেকশন দিয়ে দিয়ে আবার সবাই ঘুরে ঘুরে সব দেওয়া হতো। মানে সিরিঞ্জে এইভাবে এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। একটা সিরিঞ্জ দিয়ে অনেক ডাক্তার সারা জীবন ডাক্তারি করে গেছে, একটা সিরিঞ্জ দিয়ে। এখান থেকে 30 বছর আগে গরম পানি দিয়ে সিস্টেম করে ধুতে হয় না, কি প্রসেস করতো ওরাই জানে, আল্লাহ জানে। এখান থেকে 30-40 বছর আগে দেখা যাচ্ছে অনেক ডাক্তারের সারা জীবনে একটা কাঁচের সিরিঞ্জ ব্যবহার করতো, ওই দিয়ে লাইফ পার হতো। আর এখন একটা সিরিঞ্জ দিয়ে একবারের বেশি একজনের ইঞ্জেকশন দেয় না, এরকম অবস্থা হয়ে গেছে যে এক রুগীরে সাইডে ইঞ্জেকশন দেয়, তাও সাইডে সিরিঞ্জ ব্যবহার করে। কারণ প্রত্যেকটা ইঞ্জেকশনের সাথে এখন আলাদা আলাদা করে সিরিঞ্জ দিয়ে দিচ্ছে, কারণ যাতে ওই ইঞ্জেকশনের যে সিরিঞ্জটা আর একজনের তো পরিমরক জ্ঞান, ওই ইঞ্জেকশন ওই সিরিঞ্জের জন্য ব্যবহার করে আবার শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে একটা রুগীরা 5টা ইঞ্জেকশন লাগলে কি হচ্ছে, 5টা সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে। দরকার নেই, একটা সিরিঞ্জ দিয়ে একটা লোকের দিলেই এনাফ, কিন্তু ওই কন্টামিনেশন যেন না হয়, যে ওই সিরিঞ্জ যেন আর একজনে ঢুকানো না হয়। একটা অসুস্থ হেপাটাইটিস বি গায়ে লেখা থাকে না, কেউ আছে যে কে কোন রোগে আক্রান্ত। যদি সে পরীক্ষা করে বলে যে আমি হেপাটাইটিস বি পজিটিভ, তাহলে তো ওটাই বলেই দিল, তাহলে নয় বোঝা গেল। আর যদি না বোঝা যায় তাহলে তো সে আক্রান্ত হয়ে সে লুকায় রয়েছে। এবার তার একটা সিরিঞ্জ দিয়ে আমি ফুটা করে দিয়ে আর একটা ভালো মানুষের ওই সিরিঞ্জ দিয়ে আমি ঢুকাই দিলাম, তাহলে কি তার রোগ নিয়ে আমি তারা ঢুকাই দিলাম না? তাহলে এটা কি হলো, ব্লাড কন্টামিনেশনের মাধ্যমে ছড়ায়। মানে কোনো কারণে রক্ত একজনের শরীর দিয়ে আরেকজনের, আবার দেখা যাচ্ছে রক্তের পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা না করে দেখা যাচ্ছে একজনের শরীরে রক্ত এ পজিটিভ, এরও ইমিডিয়েটলি রক্ত দরকার, সিজার করতে হবে তাড়াতাড়ি, বা যে কোনো কারণে ব্লিডিং হচ্ছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে এরটা ঢুকাই দিলাম। তাহলে কি হলো, এর হেপাটাইটিস বি, রক্ত নিয়ে এরে ঢুকাই দিলাম, তার মানে কি এর হেপাটাইটিস বি হয়ে গেল। তাহলে এটা হলো ব্লাড কন্ট্রাকশনের মাধ্যমে, মানে কন্টামিনেশনের মাধ্যমে হয়। আরেকটা ছড়া হলো সেক্সুয়াল কন্টামিনেশন। যদি হেপাটাইটিস বির আক্রান্ত কোনো মহিলা বা পুরুষ, যদি সে দুইজনের মধ্যে কন্ট্রাকশন হয়, যেরকম মহিলার পজিটিভ থাকলো হেপাটাইটিস বি, পুরুষের যদি হেপাটাইটিস বি পজিটিভ না থাকলো, তাহলে ব্লাড সেক্সুয়াল কন্টামিনেশনের মাধ্যমে এর শরীরে ছড়া যেতে পারে। আর পুরুষের যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে, মহিলাদের যদি নেগেটিভ থাকে, তাহলে দুইজনের সেক্সুয়াল ইন্টারকোর্স করলে তাহলে দেখা যাচ্ছে যে এর শরীর থেকে ওর শরীরে চলে যেতে পারে। তাহলে আমরা দুইটা রুটে ছড়াই, ঠিক আছে? একটা হলো ব্লাডের মাধ্যমে, একটা হলো সেক্সুয়াল কন্টামিনেশনের মাধ্যমে। তাহলে আমরা কিভাবে ছড়াই সেটা আমরা বুঝে গেলাম। এবার গেল যে কোনো ভাইরাল হেপাটাইটিসের লক্ষণগুলো কি কি হয় সেটা নিয়ে। প্রথম হচ্ছে জন্ডিস ডেভেলপ করবে। প্রথম লক্ষণ হচ্ছে জন্ডিস। জন্ডিস তো আমরা কম বেশি বুঝি, ঠিক আছে? লিভার অসুস্থ হওয়া মানে জন্ডিস হবে। তাহলে জন্ডিস আমরা বুঝি, জন্ডিস জিনিসটা কি, সারা শরীরের হলুদ বর্ণ হয়ে যাওয়া, ঠিক আছে? প্রস্রাব হলুদ সেটা আলাদা ব্যাপার, সেটা পরে আসতেছে। সারা শরীরে হলুদ বর্ণ হয়ে যাওয়া মানে চামড়ার তলের দেশ একটা হলুদ ভাব দেখা যাবে। সেটা দেখতে গেলে আমরা কোথায় কোথায় দেখি, আমরা চোখ টেনে দেখি, চোখ টেনে দেখে এই পাশে আসো, ওই ছেলেটা আসুক, আমরা কোন কোন জায়গায় জন্ডিস দেখি। তাহলে এ হেপাটাইটিস, যে কোনো ভাইরাল হেপাটাইটিস, সে এ হোক, বি হোক, সি হোক, এই ভাইরাল হেপাটাইটিসের প্রথম লক্ষণ হলো জন্ডিস, JUNDIS, জন্ডিস, ঠিক আছে? তাহলে জন্ডিসটা আমরা কিভাবে দেখি, সারা শরীরে হলুদ বর্ণ হয়ে যাবে। এবার আমরা দেখবো কোন জায়গায়, চোখ টেনে ধরবো, চোখ টেনে নিচের দিকে তাকাতে বলবো, নিচের দিকে তাকাও। তাহলে এই যে আপার স্ক্লেরা মানে চোখের যে আমাদের মনি, ওই যে কালো অংশ আছে তার উপরে আমরা তাকাবো, এখানে হলুদ বর্ণ হয়ে যাবে, হলদে ভাব হয়ে যাবে। এর কি আছে? নেই, এই জন্য সাদা আছে, ঠিক আছে? আপার স্ক্লেরাই দেখবো। তারপরে বাম হাত দেখবো, বাম হাত কোনটা তোমার? এই বাম হাত। কেন বাম হাত দেখি? অনেক সময় মহিলারা ডান হাতে রান্না বাড়া করে, বা আমরা ডান হাতে ভাত টাত খাই, হলুদ লাগানো থাকে, হতেই পারে আমার হাত একটু হলুদ লিখবো, কিন্তু বাম হাতে তো লাগানোর কোনো সিস্টেম নেই। তাহলে বাম হাত আমার হাতের সাথে মিলায় দেখবো যে না, হলুদ বর্ণ দেখা যাচ্ছে না, ঠিক আছে? তারপর নেল বেডে দেখবো আমরা নখের, ঠিক আছে? জন্ডিসের রোগীর এই নেল বেডগুলোকে জন্ডিস হলুদ হয়ে যায়, ঠিক আছে? তারপরে বাচ্চাদের ক্ষেত্রে আরও দেখার উপায় আছে, বুকের এখানে একটু চাপ দিয়ে ধরে তারপরে ছেড়ে দিলে দেখা যাচ্ছে হলুদ হয়ে যায় যে স্কিনের তলে। তাহলে আমরা আপাতত বড়দের ক্ষেত্রে কোথায় দেবো? আপার স্কেলেরা দেখবো, চোখ টেনে নিচের দিকে তাকালে আমরা দেখবো। তারপরে দেখবো বাম হাতের তালুতে দেখবো, নেল বেডে দেখবো, নেল বেডে,
ঠিক আছে। আর একটা হলো জিহ্বা থেকে উঁচু করো, জিহ্বা আমার মতন উপরের দিকে, উপরের টাকরায় লাগাবা, তাহলে নিচের জিহ্বার তলে দেখবো, ঠিক আছে। এখানেও কিন্তু হলুদ হয়ে যাবে। তাহলে আমরা চারটে জায়গায় আমরা দেখলাম। তাহলে যদি কেউ ভাইরাল হেপাটাইটিস হয় তাহলে প্রথম লক্ষণ হবে জন্ডিস, বোঝা যাচ্ছে? যাও, তাহলে কয়টা জায়গায় আমরা দেখে নিলাম জন্ডিস কয় জায়গায় আমরা দেখতে হয়। প্রথম লক্ষণ জন্ডিস, তারপরে জন্ডিসের সাথে সাথে কি হতে পারে, জন্ডিসের সাথে সাথে বমি বমি ভাব হতে পারে, খাওয়ার অরুচি হতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, ঠিক আছে। অনেকের পায়খানা সাদা হতে পারে। এইগুলো অ্যাসোসিয়েট লক্ষণ থাকবে, অনেকের থাকবে, অনেকের মানে এক একজনের এক এক রকমের লক্ষণ, কিন্তু কমন লক্ষণ জন্ডিসটা থাকবে, বোঝা যাচ্ছে কথা? গেল। এরপরে আমরা লক্ষণগুলো চিনে গেলাম। আমরা এবার কিভাবে আমরা মানে কোনটে মানে এ বি সি এই তিনটের মধ্যে খারাপ কোনটে ভালো কোনটে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হলো এ এবং সি। এ এবং সি কম্পারেটিভলি ভালো, ঠিক আছে। এ অটো হয়, অটো সেরে যায়, ঠিক আছে। 4 থেকে 6 সপ্তাহ রেস্টে থাকলে অটো ভাইরাল হেপাটাইটিস এ এবং সি পজিটিভ হয়। আমরা সাধারণ অনেকে জন্ডিস জীবনের দশাতে অনেকে জন্ডিস আক্রমণ হয়েছে, আবার অনেকে অটো সেরে গেছে, ভালো হয়ে গেছে। এটা হলো এ এবং সি। বিটা সারে না, বিটা সারা শরীরে সারা জীবন তার বহন করে বেড়াতে হয়, এবং এই বিটাই হলো বেশি খারাপ, ঠিক আছে। এই বিটা হলে সারা জীবনে তার পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই, সারা জীবন তার এই হেপাটাইটিস বি বয়ে বেড়াতে হবে। হয়তো জন্ডিস সাবসাইড করতে পারে, জন্ডিস এখন হয়তো আক্রমণ তো হয়েছে, এখন জন্ডিসের মাত্রা বেশি হচ্ছে, বমি বমি হচ্ছে, এ হচ্ছে, এগুলো অনেক সময় কমে যেতে পারে, জন্ডিসটাও কমে যেতে পারে, কিন্তু তার লিভারে হেপাটাইটিস বি যে ভাইরাসটা সেটা বহন করে যাবে, ঠিক আছে। এ এবং সি যেরকম চলে যায়, 4 থেকে 6 সপ্তাহ পরে আক্রান্ত হয়, লিভার অসুস্থ হয়, জন্ডিসের লক্ষণ হয়, রেস্ট নিলে খাবার দাবার ঠিক মতন খেলে ঠিকঠাক হয়ে যায়। এরপরে আর কোনো লিভারেও কোনো এর রোগ জীবাণু থাকে না, আর শরীরেও এর কোনো সমস্যা থাকে না, কিন্তু অটো কিওর হয়ে যায়, বোঝা যাচ্ছে। কিন্তু বি আর কিওর হয় না, বি সারা জীবন বহন করে নিয়ে যায় এবং সারা জীবন তার লিভারে এই বি ভাইরাসটা আক্রান্ত থাকে। ওকে, তাহলে তার মধ্যে কোনটা খারাপ? আমরা দুইটার মধ্যে হেপাটাইটিস বিটা হলো বেশি খারাপ। এটাই আমরা পজিটিভ হলে আমরা বেশি ভয় পাই যে কেউ হেপাটাইটিস বি পজিটিভ হয়ে গেল কিনা। তাহলে আমরা কি পেলাম? লক্ষণ পেলাম। আর না, সিরাম বিলিরুবিন হলো জন্ডিসের পরীক্ষা। সিরাম বিলিরুবিন আমরা কেউ জন্ডিস হলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, ঠিক আছে। এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটা হলো সিরাম বিলিরুবিন পরীক্ষা, যেটা আমাদের শরীরের জন্ডিসের মাত্রা দেখার জন্য। আর হেপাটাইটিস HbS-Ag টেস্ট করে দেখা হয়, সেটা হচ্ছে আমরা দেখি হচ্ছে যে সে হেপাটাইটিস বি পজিটিভ হয়েছে কিনা। এ এবং সিও পরীক্ষা করা যায়, কিন্তু এ আর সি নিয়ে আমরা বেশি টেনশন করি না। কেন? কেউ গুগল আছে? গুগল দাও দিন একটা, নেটের থেকে বের করে গুগল সার্চ দিন। এ এবং সি এটা আমরা পরীক্ষা করি না কেন? এগুলো তো অত খারাপ না, এগুলো হচ্ছে আমরা অটো যেহেতু রিকভারি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অত বেশি টেনশন করি না। ওকে, হ্যাঁ। এরপরে আমরা জন্ডিস হলে কি কি পরীক্ষা দেব, মানে আমরা একটা রুগী তো মূলত আসবে আমাদের কাছে জন্ডিস নিয়ে, সে তো আর বলবে না যে আমি হেপাটাইটিস এ হয়েছে, বি হয়েছে, সি হয়েছে, কোনটা হবে, আমাদের তো পরীক্ষা করে বের করতে হবে, তাই না? তাহলে আমরা জন্ডিসের একটা রুগী আসবে আমাদের কাছে, লক্ষণ নিয়ে আসবে কি? জন্ডিস, বমি বমি ভাব আসতেছে, চোখ মুখ হলুদ হয়ে যাচ্ছে, রুগীর লোক বলবে যে এরকম চোখ হলুদ হয়ে গেছে, রুগীর মা বলতে পারে বা আত্মীয় স্বজন বলতে পারে বা বউ বলতে পারে। আমরা তখন রুগীটাকে মানে কোনটে ভাইরাল হেপাটাইটিস এ হয়েছে, বি হয়েছে না সি হয়েছে আমরা ডায়াগনোসিস করব, তাই তো? আমাদের কাছে তো ডায়াগনোসিস করা। তাহলে আমরা রুগীকে পরীক্ষা নেব, পরীক্ষা দেব সিরাম বিলিরুবিন, ঠিক আছে। বিলিরুবিন একটা পরীক্ষা, এটা হলো জাস্ট জন্ডিসের মাত্রা দেখার জন্য, জন্ডিসের মাত্রা দেখার জন্য। এটা হচ্ছে যদি 1.0 সম্ভবত নর্মাল,
এর থেকে যদি বেড়ে যায় তাহলে আমি এখনই দেখতেছি নর্মাল মাত্রা, তাই এটা খোলো, তাহলে এটা হচ্ছে নর্মাল মাত্রা, আমি এখন দেখে বলে দিচ্ছি। তাহলে আমরা সিরাম বিলিরুবিনটা পরীক্ষা করব, ঠিক আছে? সিরাম বিলিরুবিনটা পরীক্ষা করে আমরা এর নর্মাল মাত্রাটা জানবো, সেটা হচ্ছে নর্মাল রিপোর্টেই লেখা থাকে কত রেঞ্জ অফ, রিপোর্টে ভাষায় লেখা থাকে। এই তোমার নেট নাই, নেট নাই, দাও অন করো, নর্মাল রেঞ্জ অফ বিলিরুবিন বের করো। তো 1.0, ঠিক আছে? ঠিক আছে, 1.0 হলো এ থাকবে। এতে যদি আপনার বেড়ে যায় কত হতে পারে, যত ইচ্ছে তত হতে পারে, যার জন্ডিস বেশি তার 6 হতে পারে, 5 হতে পারে, তবে এর বেশি হলে সে জন্ডিসের রোগী, ঠিক আছে? 1.0 এর রিপোর্টে লেখা আছে নর্মাল রেঞ্জ কত, অত টেনশন করা লাগবে না, তো মনেও রাখা লাগবে না, এই জন্য অত মনে রাখি না। আর ভাষায় লেখা থাকে নর্মাল রেঞ্জ কত, তার থেকে বেশি হলে তবে 1.0 হলো নর্মাল রেঞ্জ। ওকে, আমার যেটা এরপরে গেল, আমরা পরে যেটা ভয় পাই, আমরা কোনটা ভয় পাই? বি ভাইরাস। এইটা টেস্ট করবো, HBsAg টেস্টটা করব। এটা কি টেস্ট? এটা হচ্ছে লিভারে তার বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। জন্ডিস তো বা হেপাটাইটিস তো লিভারের লোক, তাহলে এই লিভারটা HBsAg দ্বারা আক্রমণ হয়েছে কিনা, এটা হলো হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে কিনা। যদি এ বা সি হয় তাহলে তো অটো হবে, অটো কমে যাবে, ও নিয়ে তো টেনশন করা লাগবে না, 4 থেকে 6 সপ্তাহ পরে সে কিওর হয়ে যাবে। এরপরে যদি আরও টেস্ট করতে চান তাহলে HGPT করা যায়, HGPT আর SGOT, এগুলো হলো লিভারের ফাংশন টেস্ট, মানে লিভার কতটুকু কার্যকারিতা আছে। কিন্তু আমার এগুলো দরকার নেই, আমরা পেরিফেরিতে সাধারণত আমরা এই দুটো টেস্টের পরেই নির্ভর করে আমরা চিকিৎসা দেব, যে তার বিলিরুবিনটা কত আছে। যদি অস্বাভাবিক বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটু রুগীকে আরও বেশি কনসাস থাকতে বলবো, আর যদি HBs পজিটিভ হয় তাহলে তো সে সম্পূর্ণ একটা ঝামেলায় পড়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা HGPT SGOT করতে পারি, যেটা হলো লিভারের ফাংশনিং টেস্ট, লিভারটা কতটুকু কাজ করতেছে। এই দুটোর পরে নির্ভর করে রোগীর অবস্থা। এরপরে যদি কেউ আমরা টেস্ট করে পেলাম যে হিমোগ্লোবিন, এই তুমি ফোন নাও, হিমোগ্লোবিন আসলে হলো 2.0, কথার কথা, তাহলে সে জন্ডিসের রোগী। অনেক সময় রোগীরা ফেক কমপ্লেন করে যে চোখ মুখ হলুদ লাগতেছে, বাবা মার মনে হয় কি যে চোখ মুখ বাচ্চার হলুদ লাগতেছে, আমার এই ছেলের হলুদ লাগতেছে, কিন্তু পরীক্ষা করে দেখলাম 0.9, তার মানে তো সে জন্ডিসের না। জন্ডিস 0.7 মানে 1-এর নিচেই, বা 1.0 তার মানে জন্ডিস না। কিন্তু আমরা 1.2, 1 এগুলো সবই জন্ডিস, মানে 1-এর উপরে যাওয়া হবে জন্ডিস। কেউ যদি 2.0 আসে তাহলে অবশ্যই সে জন্ডিসের রোগী গেল। তাহলে আমরা হেপাটাইটিস বি পরীক্ষা করলাম, দেখলাম যে হেপাটাইটিস বি না, দ্যাটস ওকে। SGOT করতে পারি, নাও করতে পারি, সমস্যা নেই। পেরিফেরিতে অনেক সময় HGPT SGOT হয় না, যদি হলে ভালো। এরপরে তাহলে আমরা ডায়াগনোসিস কী হলো? জন্ডিস আছে, HBs নেগেটিভ, আর HGPT করলাম কি করলাম না সেটাই। তাহলে এটা নেগেটিভ হলে তাহলে আমরা ধরতে হবে কোনটা? ভাইরাল, ঠিক আছে? ভাইরাল হেপাটাইটিস কি, A বা C। ওকে, কথা বোঝা যাচ্ছে? আমরা যদি জন্ডিস পেলাম, হেপাটাইটিস HBsAg নেগেটিভ পেলাম, তাহলে বি তো না, তাহলে কোনটা হতে পারে? A এবং C। এগুলোও পরীক্ষা করা যায়, কিন্তু এগুলো আমরা করি না, কারণ এগুলো তো খারাপ না অতটা। আর যদি এখানে যদি এটা পজিটিভ হয়, তাহলে কি হবে? ভাইরাল হেপাটাইটিস বি, এটা হলো খারাপ।
তাহলে আমরা কি করলাম, রুগী পেলাম, রুগীর লক্ষণ বলল, আমরা কোন কোন ভাইরাস দ্বারা জন্ডিস আক্রান্ত হয় বা কোন কোন ভাইরাস দ্বারা হেপাটাইটিস হয় সেটা আমরা জানলাম। তারপরে আমরা কি পরীক্ষা নিরীক্ষা দেখলাম। এরপরে ধরেন কেউ একজন জন্ডিসের রুগী হয়ে গেল, সেটা হতে পারে এ, হতে পারে বি, হতে পারে সি, আমরা চিকিৎসা দেব কি, চিকিৎসা দেব কি, এবার ট্রিটমেন্ট, তাই তো? ট্রিটমেন্টটা কি? প্রথম হচ্ছে জন্ডিসের রোগী বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট দিতে পারলে ভালো হয়, বা বেড রেস্টে থাকবে যতদূর পারা যায়, পায়খানা প্রস্রাবটা ছাড়া বেশিরভাগ সময় শুয়ে থাকবে। তারপরে ফ্যাট ফ্রি ডায়েট, ফ্যাট ফ্রি ডায়েট মানে চর্বি মুক্ত খাবার। ঠিক আছে, আমাদের লিভারটা, হেপাটাইটিস হলে কি হয়, হেপাটাইটিস এতক্ষণ ধরে আলোচনা করতেছি কোন জায়গার রোগ, ব্রেনের রোগ না লাংসের রোগ না কিডনির রোগ না স্প্লিনের রোগ, কোনটার রোগ? লিভারের রোগ। তাহলে লিভার যে কাজগুলো করে, সেই যদি একটা মানুষ অসুস্থ হয় তাকে কি করবেন, রেস্টে দেবেন না খাটাবেন বেশি? রেস্টে রাখতে হবে না খাটাতে হবে? আমি অসুস্থ হলে, জ্বরটার হলে আমার বলতে হবে যে আপনি বেশি পরিশ্রম করবেন, তাই তো? তাহলে সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, কি রেস্টে রাখতে হবে। তাহলে আমার লিভারটাকে রেস্ট, লিভার যে কাজগুলো করে সেই কাজগুলো যাতে কমানো যায় সেই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে লিভার, আমরা যদি অতিরিক্ত পরিশ্রম করি তাহলে আমাদের বেশি খাবার দাবার দরকার হবে, চর্বি জাতীয় খাবার, সব জাতীয় খাবার বেশি দরকার হবে। তাহলে আমরা পরিশ্রম কমায় দিলে আমাদের কি হবে, খাবারও কম দরকার হবে। তাহলে লিভার তো আমাদের হচ্ছে চর্বি জাতীয় খাবার হজম করাতে সাহায্য করে, বাইল জুস তৈরি করে, লিভারের মেইন কাজ। এই যে খাবারের যে কাজগুলোর মধ্যে আমাদের লিভারের যে মেইন কাজটা থাকে সেটা হলো খাবার হজম করতে, ফ্যাট জাতীয় খাবার হজম করতে, মানে চর্বি জাতীয় খাবার হজম করতে। যে চর্বি জাতীয় খাবার হজম করতে যে রসটা লাগে সেটাই তৈরি করে হলো লিভার। ঠিক আছে, যার নাম বাইল জুইস। এবার বাইল জুইসটা যখন লিভার অসুস্থ হবে, সে কি ওটা কি তৈরি করতে, সে মানে সাফিসিয়েন্ট তৈরি করতে কি সে যথেষ্ট প্রস্তুত না অসুস্থ? সে অসুস্থ হলে সে একটা কাজ করার জন্য অপ্রস্তুত হয়। আমি যখন অসুস্থ হব তখন কি ক্লাস নেওয়ার জন্য সাফিসিয়েন্ট প্রস্তুত থাকবো না? অসুস্থ হয়ে গেলে আমি অপ্রস্তুত থাকবো, আমার তখন অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু মনে থাকবে না, কথার মধ্যেও অনেক জড়তা আসবে, তাই না? তাহলে লিভার যখন অসুস্থ হয়ে যায়, লিভারও তো বাইল জুসটা ঠিক মতন প্রস্তুত করতে কষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি চর্বি জাতীয় খাবার খাই, তাহলে চর্বি জাতীয় খাবার খেলে লিভারকে কল দেই যে তুমি রস তৈরি করো, বা চর্বি জাতীয় খাবার আছে, আমার খাবার হজম করতে গেলে বাইল জুস লাগবে। তাহলে অসুস্থ মানুষ তারপরে যদি চাপ দিয়ে আরও বেশি করা হয় তাহলে কি আরও অসুস্থ হয়ে পড়বে না? তাহলে লিভার অসুস্থ হলে প্রথম কাজ হচ্ছে চর্বি মুক্ত খাবার খাওয়া। তাহলে প্রথম হলো বিশ্রামে থাকা, পরিশ্রম কম করা, কারণ যত পরিশ্রম করবো তত তো আমার খাবার বেশি দরকার, তার মধ্যে চর্বি জাতীয় খাবারও দরকার হবে। তাহলে আমি পরিশ্রম কম করলে চর্বি জাতীয় খাবার কম লাগতেছে, তাহলে খাবারও কম লাগতেছে, আবার চর্বি জাতীয় খাবার খাওয়াও যাবে না। তাহলে বেড রেস্ট, বেড রেস্ট, তারপরে ফ্যাট ফ্রি ডায়েট। ঠিক আছে, ফ্যাট ফ্রি ডায়েট। তাহলে ফ্যাট ফ্রি ডায়েট হলো চর্বিবিহীন খাবার। তাহলে চর্বিবিহীন খাবার কি হতে পারে? তেল চর্বি জাতীয় খাবার তো আমরা সবাই জানি যে বেশি বেশি তেল, বেশি বেশি চর্বি, মাছ মাংস ডিম দুধ, এগুলো হলো তেল চর্বি বেশি থাকে। তাহলে এইগুলো খাবার বর্জন করতে হবে। কোন খাবার খেতে হবে? সিদ্ধ জাতীয় খাবার। সিদ্ধ, সিদ্ধ কি? যে কোনো সিদ্ধ, শাক সবজি সিদ্ধ যাই হয় কিনা, আমরা তেল দেবো না। তেল একেবারে না দিলেই তো খাওয়া যায় না, হালকা পাতলা দেবো। কিন্তু আমরা যেরকম গরুর মাংস খাসির মাংস ইচ্ছে মতন খাতাম, সেই খাবার আর খাওয়ার সুযোগ নেই। তাহলে ফ্যাট ফ্রি ডায়েট, সিদ্ধ জাতীয় খাবার খেতে হবে। এরপরে হচ্ছে তার কি করতে হবে? তাকে বলতে হবে মুখে আমাদের যে প্রত্যেকটা কোষ বেঁচে থাকার জন্য অক্সিজেন আর গ্লুকোজ লাগে, আমি অনেক ক্লাসে বলেছি। তাহলে আমার কোষ কি এই যে চর্বি বা আমাদের ভাত টাত এগুলো খায় না কি খায়? গ্লুকোজ খায়। আমাদের প্রত্যেকটা কোষ, আমাদের শরীরে অসংখ্য কোটি কোটি হাজার হাজার কোটি কোটি কোষের সমাহারে আমরা মানুষ। এই কোষ বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে আর গ্লুকোজ লাগে। আমি যদি সরাসরি গ্লুকোজ খেতে পারি তাহলে আমার কোষে তো আর অন্য কিছু দরকার হচ্ছে না, আমার তো ভাত খাওয়ার দরকার হচ্ছে না, আমার এই খাওয়ার দরকার হচ্ছে না, কোনো কিছুরই দরকার নেই। আমি সরাসরি যদি গ্লুকোজ আমার কোষে যদি দিতে পারি তাহলে আমার চর্বি জাতীয় কোনো খাবারের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমার এনার্জি আমি ঠিক মতন পেয়ে যাবো, প্রত্যেকটা কোষ ঠিক মতন কাজ করবে। তাহলে আমরা এখানে হলো গ্লুকোজ খাবার খাবো। তাহলে গ্লুকোজ খাবার, গ্লুকোজে বাজারে গ্লুকোজ পাওয়া যায় না, ইচ্ছা করলে আমরা গ্লুকোজ খেতে পারি। আর যদি কেউ বমি ভাব, অনেক সময় জন্ডিসের রোগী বমি থাকে বেশি,
তাহলে আমরা শিরায় গ্লুকোজ স্যালাইন দেব। বোঝা যাচ্ছে কথা? তাহলে আমরা শিরায় গ্লুকোজ স্যালাইন দিতে পারি। যদি অস্বাভাবিক জন্ডিস হয় এবং তার বমি বমি ভাব হয় এবং খাওয়ার একেবারে অরুচি থাকে, খাওয়ার দেখলে অনেকের বমি আসে বা খারাপ লাগে, তখন আমরা তাকে শিরায় স্যালাইন দিই। কোন স্যালাইন? গ্লুকোজ স্যালাইন দেবো। যেরকম 10% বা 5% গ্লুকোজ দিতে পারি। 5%, 10% বা 5% ডিএ 1000 সিসি। ঠিক আছে, 10%ও দিতে পারি, 5%ও দিতে পারি গ্লুকোজ। শুধুমাত্র ডিএ মানে ডেক্সট্রোজিন অ্যাকুয়া। গ্লুকোজ স্যালাইন 1000 আইভি শিরা পথে দিতে হবে। কত ফুটা করে দেবো? 10 থেকে 15 ফুটা করে। 10 ফুটা করে দিলে সারাদিন 24 ঘন্টা একটা স্যালাইন চলবে। তাহলে 10 ফুটা করে দেবো শিরা পথে, 10 ফুটা করে প্রতি মিনিটে দেবো। ঠিক আছে, তাহলে 10% বা 5% ডিএ 1000 সিসি বা 1000 ml মানে 1 লিটার, সোজা কথা 1 লিটার আইভি শিরা পথে দেবো, 10 ফুটা প্রতি মিনিটে দেবো। আর যদি মুখে সে গ্লুকোজ খেতে পারে তাহলে মুখে গ্লুকোজ খাবো, তাহলে আমাদের তো স্যালাইন দেওয়ার দরকার নেই। বিশ্রামে থাকবে, চর্বি জাতীয় খাবার মুক্ত করে অন্য অন্য সিদ্ধ খাবার খাবে, সাথে গ্লুকোজ খাবে। ওকে, এরপরে হচ্ছে এ রোগীর কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দিলে দিতে পারেন, না দিলে, এটা ভাইরাল হেপাটাইটিস তো, যেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, অনেক সময় দিই না। যদি আমরা দিতে চাই তাতেও সমস্যা নেই, আমরা অ্যামক্সিসিলিন গ্রুপের ওষুধ দিতে পারি বা সেপিকজিম। এই পর্যন্ত শেষ। আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে পারি যদি দিতে চান, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা অ্যান্টিবায়োটিক কি দিতে পারি? অ্যামক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিলেও কোনো সমস্যা নেই। এটা সরাসরি কোনো, কারণ এটা তো ভাইরাস তো মারার সরাসরি কোনো ওষুধ নাই। হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস ভাইরাস বললাম না, ভাইরাস মারার কি দুনিয়ায় ওষুধ আছে? কোনো ভাইরাস যখন শব্দ শুনবেন তখন বলবেন যে দুনিয়াতে এর কোনো ওষুধ তৈরি হয়নি, এ অটো হবে, অটো চলে যাবে, আর যদি মরে যায় কেউ এতেই মরে যাবে। এই হলো দুটো সিস্টেম। যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তাহলে ওর সাথে যুদ্ধ করেও যদি বাঁচায় রাখতে পারে তাহলে আপনার শরীর বাঁচিয়ে থাকবে। আর শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যা যদি খারাপ হয়, দুর্বল হয়, তাহলে সে মরে যাবে। ভাইরাসের ধর্ম হচ্ছে এই, ভাইরাস মারার পৃথিবীতে কোনো ওষুধ তৈরি হয়নি। তাহলে আমরা এটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবো কেন? অ্যান্টিবায়োটিক দ্বারা ভাইরাস আক্রান্ত হলে তখন শরীর দুর্বল থাকে, বাইরের পরিবেশের থেকে ব্যাকটেরিয়া সেকেন্ডারি ইনফেকশন করে। তাহলে এই ব্যাকটেরিয়ারা যাতে ইনফেকশন না করতে পারে তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক গার্ড হিসেবে দিয়ে রাখলাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মক্সিন দিতে পারি, অ্যামক্সিসিলিন গ্রুপের, সকাল দুপুর রাত্রে 3 বেলা। আর এই রোগীগুলোকে আমরা ল্যাকটোলেজ গ্রুপের ওষুধ দেব যাতে পায়খানা প্রতিদিন ক্লিয়ার হয়ে যায়। ল্যাকটোলেজ গ্রুপের ওষুধের নাম হচ্ছে অজমোলাক্স আছে, অ্যাবোলাক আছে। আমরা এখানে অজমোলাক্স দেব। অজমোলাক্স এটা রাত্রেবেলা 4 চামচ খাবে। এটা হলো পায়খানা ক্লিয়ার হওয়ার ওষুধ। সিরাপ অসমোলাক্স রাত্রেবেলা 4 চামচ করে দেব পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য। এটাই মোটামুটি, এর বাইরে আর কোনো ওষুধ নাই। আর সাথে যে বাংলাদেশে তো গ্যাসের ওষুধ সবাই দেয়, দিলে দিতাম, কিন্তু এতে গ্যাসের ওষুধ নিলেও চলে, না দিলেও চলে। এটা ওমিপ্রাজল দিলাম বা যে কোনো একটা গ্রুপের ওষুধ দিলাম, ওমেপ দিলাম 20 খাবার পূর্বে। এটাই আপনার চিকিৎসা, এর বাইরে ভাইরাল হেপাটাইটিসে আর কিছুই দরকার নেই। ওকে, এই পর্যন্ত শেষ। তাহলে আমরা ভাইরাল হেপাটাইটিসের লক্ষণ, তাই না? লক্ষণ, ভাইরাল হেপাটাইটিস কাকে বলে, ভাইরাল হেপাটাইটিসের লক্ষণ এবং কোন কোন রোগ জীবাণু দ্বারা ভাইরাস হেপাটাইটিস হয়, তারপরে হচ্ছে কি কি পরীক্ষা করলে আমরা ভাইরাল হেপাটাইটিস ধরা পড়বে বা জন্ডিস ধরা পড়বে, আর তারপরে চিকিৎসা।
তারপরে চিকিৎসার সাথে উপদেশ আমরা বলে দিলাম, উপদেশগুলো বললাম না, যে রেস্টে থাকতে হবে এবং গ্লুকোজ জাতীয় খাবার খেতে হবে, চর্বিমুক্ত খাবার খেবে। গেল এরপরে চিকিৎসা তো গেল। এগুলো ভাইরাল হেপাটাইটিস এ বি সি সবার ক্ষেত্রে একই চিকিৎসা, চিকিৎসার ক্ষেত্রে কোনো আলাদা কিছু নাই যে ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে আলাদা দেবো, বির ক্ষেত্রে আলাদা দেবো, সির ক্ষেত্রে আলাদা দেবো, কিছুই না। এরপরে কথা হচ্ছে ভাইরাল এ এবং সি, বললাম না যে 4 থেকে 6 সপ্তাহ পরে অটো ভালো হয়ে যায়, কিন্তু বি যদি ধরা পড়ে কেউর, এর কিন্তু আর ভালো হবে না। এর হ্যাঁ হলো অসুবিধে কি? এবার আসলো ভাইরাল হেপাটাইটিস বির কথা। ভাইরাল হেপাটাইটিস বি, এ এবং সি তো যাক একটা পদ হয়ে গেল, বি তো এবার কি করে, এ এবার লিভারের মধ্যে থাকলো, এবার লিভারকে পড়ে বসে বাস দেবে। বাস দিয়ে কি হতে পারে, আমার লিভারের সিরোসিস অফ লিভার করতে পারে, লিভারের ভিতরে পানি জমাতে পারে। ভাইরাল হেপাটাইটিসের কমপ্লিকেশন মানে কিছু কিছু রোগ পরবর্তীতে কি কি ক্ষতি করতে পারে সেইগুলো হচ্ছে আমি বলতেছি, সেটা হলো কমপ্লিকেশন অফ লিভার ভাইরাল হেপাটাইটিস বি। তাহলে সেটা হলো আপনার হতে পারে হচ্ছে সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভার মানে লিভারের ভিতরে পানি জমা। এ রোগের নাম শুনছেন, যে পেটে পানি জমে, তার মধ্যে মেইন কারণ হচ্ছে সিরোসিস অফ লিভার। 2 নাম্বার হচ্ছে সিএ অফ লিভার, সিএ মানে লিভার ক্যান্সার। তাহলে এগুলো কি খারাপ লক্ষণ না? তাহলে ভাইরাল হেপাটাইটিস এর পরবর্তীতে মানুষের মৃত্যুর ঝুঁকির দিকে এগিয়ে দেয়, মানে সোজা কথায় লিভারটাকে ড্যামেজ করতে থাকে বসে বসে। তাহলে এর মধ্যে তাহলে আমরা বেকায়দায় কোনটা, ভাইরাল হেপাটাইটিস বি। ওকে, আর এটা পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই, একবার শরীরে ঢুকলে সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি থাকবেন। তার মধ্যে স্ট্রংলি আবার এই পজিটিভ আছে, সেক্ষেত্রে অনেক সময় দরকার নেই, অত দরকার নেই যাওয়ানোর। সেক্ষেত্রে হলো আপনার বিয়ে ঢুকলে সারা জীবনের জন্য থাকবে এবং মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে এখানে ভাইরাল হেপাটাইটিস নিয়ে কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এরপরে আমরা আর একটা পড়াবো টি ত্যাগ। টি ত্যাগ এখানে টি ত্যাগের টিথ মানে দাঁত আর এক মানে ব্যথা, তাহলে দাঁতে ব্যথা সোজা কথা। টিথ এক হচ্ছে দাঁতে ব্যথা এক কথায়। এবার দাঁতে ব্যথা হলে কি কি কারণে হতে পারে? দাঁতের ব্যথা তো অনেক কারণ হতে পারে। তাহলে আমরা কারণগুলো, প্রথম কারণ হচ্ছে আমরা হচ্ছে দাঁতে যদি কোনো আঘাত লাগে, ট্রমা, কোনো আঘাত লাগছে, সরাসরি কেউ দাঁতে একটা ঘুষি মারছে, কেউ অ্যাক্সিডেন্ট করে দাঁতে গুঁতা লাগছে, তাহলে তাকে হলো টিথ। এই তুমি বাইরে কথা বলো, অনেকক্ষণ ধরে কথা বলতেছো দেখছি, ঠিক আছে? এটা তোমার সমস্যা থাকলে বাইরে কথা বলো, আমরা ক্লাস নিয়ে মধ্যে কথা বলতে নেই, আমরা এগুলো প্রসিডিওর মেনটেন করো, আমি তো মাইন্ড করি নেবে। তারপর এক্ষেত্রে হচ্ছে টিথ হ্যাক হচ্ছে হলো দাঁতে ব্যথা, এবং দাঁতে ব্যথার কারণ কি কি হতে পারে, কি কি কারণ দাঁতে হতে পারে? কেউ অ্যাক্সিডেন্টালি ট্রমা বা কোনো কারণে আঘাত পাইছে, তার কারণে দাঁতে ব্যথা হতে পারে না? তাহলে দাঁতে ব্যথা, কেউ একটা ঘুষি মারছে দাঁতে, হতে পারে না দাঁতে ব্যথা? আবার কেউ অ্যাক্সিডেন্ট করছে, দাঁত নড়ে গেছে, দাঁতে ব্যথা হতে পারে। তাহলে এটা হলো ট্রমাটিক কজ, মানে আঘাতের কারণে। তারপরে ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ মানে দাঁত পোকে খাওয়া যাবে বলে, ওই গ্রাম বাংলায় আমরা এক কথাই বলি ডেন্টাল ক্যারিজ, ইংরাজিতে বলি, আর বাংলায় হচ্ছে হলো দাঁত পোকায় খাওয়া। যে অনেকে বলে না যে দাঁত পোকে খেয়ে গেছে, অ্যাকচুয়ালি পোকে তো খাওয়ার কোনো সুযোগ নেই, দাঁত ক্ষয় হওয়া, আর ইংরেজিতে আমরা ডেন্টাল ক্যারিজ বলবো রোগের নাম। তারপরে হচ্ছে পাইরিয়া হলে হতে পারে, জিঞ্জিভাইটিস নামে একটা রোগ আছে, 2 দাঁতের মাঝখানে ইনফেকশন হয়, পাইরিয়া 2 দাঁতের মাঝখানে পুজ হতে পারে। তাহলে এই সমস্ত কারণে আমাদের দাঁতে ব্যথা হতে পারে। আবার দাঁতের গোড়ায় যদি কেউ ফুড়া হতে পারে, অ্যাপসেস হয়, অনেক সময় দাঁতের গোড়ায় ফুড়া হয়, মাড়িটাড়ি ফুলে ওঠে, পুজ টুজ হয়, ফুলে লাল হয়, এটা হলো ডেন্টাল অ্যাপসেস বলা হয়। তাহলে এই ডেন্টাল অ্যাপসেসের কারণেও দাঁতে ব্যথা হতে পারে। তাহলে আমরা কতগুলো কারণ পেলাম, একটা হলো ট্রমাটিক কজ, কোনো আঘাতের কারণে,
দ্বিতীয় কথা হলো ডেন্টাল ক্যারিস, দাঁতের ক্ষয় বা দাঁতে পোকা, বাংলা কথা বলি। 3 নাম্বার হচ্ছে হলো কি হলো জিঞ্জিভাইটিস হতে পারে। তারপরে 4 নাম্বার হচ্ছে এবারে ডেন্টাল অ্যাবসেস হতে পারে। ঠিক আছে, ডেন্টাল অ্যাবসেসের কারণে দাঁতের মধ্যে ব্যথা হতে পারে। এবার উপরের মাড়ি থেকে যদি এসে ছাড়াই যায় যে ফাঁক হয়ে গেছে, হ্যাঁ সেটা ওটা তো জিঞ্জিভাইটিস বা ওই যে গাম ইনফেকশন হয়, গাম ইনফেকশন হয়ে দাঁতের ওই যে গোড়ায় ফাঁকা হয়ে যায়, গাম ইনফেকশন বলে। এবার গেল চিকিৎসা কি? চিকিৎসা হলো মূলত হলো চিকিৎসা হলো কারণ অনুসারে চিকিৎসা দিতে। কেউ দাঁতে আঘাত লাগছে, দাঁত উঠে গেছে একদম, তাহলে কি দাঁতে ব্যথা হয়েছে, তাহলে এটা চিকিৎসা। আবার কেউ দাঁতে যদি ওই যে ডেন্টাল ক্যারিস হয়েছে, ক্যারিস হয়ে একদম পাল্প পর্যন্ত বসে হয়ে গেছে, অ্যাকচুয়ালি দাঁতের চিকিৎসা দাঁতের ডাক্তারাই দেওয়া উচিত, কারণ যে ডাক্তার তার চিকিৎসা তাই দিতে হবে। কিন্তু অনেক সময় রুগী, সব ডাক্তারের কাছে সব রুগী আসে বসে, যেহেতু আমরা গ্রামে প্র্যাকটিস করব, আমাদের কাছে সব রুগীই আসবে। দাঁতে ব্যথার রুগীও আসবে, হাতে ব্যথার রুগী আসবে, চুলি ব্যথার রুগী আসবে, নাকে ব্যথার রুগীও আসবে। গড়ামে একটা চিকিৎসা কিন্তু শিখতে হবে। এই হিসেবে হলো ডেন্টাল ল্যাব, কিন্তু এটা মূলত হলো দাঁতের ডাক্তারের চিকিৎসার বিষয়। চিকিৎসা ব্যাপারটা হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে কেন, সব রোগের লক্ষণই তো দাঁতে ব্যথা। লক্ষণ তো 10টা রোগের লক্ষণ হলো দাঁতে ব্যথা, তাহলে আমার রোগটা কি হয়েছে সেইটাই হলো ধরতে হবে, তাই না? যদি কেউ দাঁতের গোড়ায় অ্যাবসেস হয়, ফুড়া হয়, তার কারণে দাঁতে ব্যথা হয়, মাড়ি টাড়ি ফুলে গেছে, দাঁত দিয়ে কিছু খেতে পারতেছে না, তাহলে কি হবে? ওই অ্যাবসেসটা কাটতে হবে, কেটে ওর মধ্যে পুষ বের করতে হবে, করে ভায়োডিন দিয়ে সুন্দর করে ড্রেসিং করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্যথার ওষুধ দিতে হবে। আবার যদি কেউ দেখা যাচ্ছে যে গাম ইনফেকশন হয়, তাহলে তাকে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তাহলে আমার তো লক্ষণ বা কারণ অনুসারে চিকিৎসা করতে হবে, তাই না? কোন কারণে ব্যথাটা হচ্ছে, তারপরে আমরা কম বেশি একটা চিকিৎসা গড়ামে শিখতে হবে, সেটাই আমরা ডেন্টাল অ্যাক্ট। আমরা প্রথমে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো কারণে ব্যথা হয়, তাহলে আমরা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দেবো। দাঁতের ক্ষেত্রে হলো সেপ্রাডিন বা সেপুরক্সিম খুবই ভালো কাজ করে। আমরা প্রথমত সেপ্রাডিনই দেব, ক্যাপসুল লিব্যাক 500 মিলিগ্রাম। বাচ্চাদের হলে সিরাপ আছে, একটা করে 3 বার 7 দিন দেবো। অ্যান্টিবায়োটিক সবসময় 7 দিন, লিব্যাক একটা করে 3 বার 7 দিন দেব। তারপরে কি হচ্ছে, তার ব্যথা হবে, এটা তো অ্যান্টিবায়োটিক দিলাম। তারপরে 2 নাম্বার দেবো ব্যথার ওষুধ। দাঁতে কিন্তু অনেক ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়, এখানে ইটোরিকক্সিব গ্রুপের ওষুধ দিলে ভালো কাজ করে। ইটোরিক্স 60 মিলিগ্রাম, সকালে একটা, রাত্রে একটা। এটা হলো ব্যথা থাকলে দেবো, না থাকলে দেবো না, এটার কোনো ডোজ নাই। 3 দিনও লাগতে পারে, কেউ 5 দিনও লাগতে পারে। ধরে নেন কেউ 5 দিন লাগলো, তাহলে 10টা দেবো। এটা অবশ্যই খাবার পর দেব, খাবার পর। ব্যথার ওষুধ সবসময় খাবার পর দিতে হবে। অ্যান্টিবায়োটিক দিল, ব্যথার ওষুধ দিল, এরপরে একটা গ্যাসের ওষুধ দিলাম। গ্যাসের ওষুধ আপনি যে কোনোটা দিতে পারেন, ট্যাবলেট ফিনিক্স দিয়ে দিলেন গ্যাসের ওষুধ, যে কোনো গ্রুপের গ্যাসের ওষুধ দিতে পারেন। বা সে অতীতে কোনো গ্যাসের ওষুধ খেত কিনা তাও শুনতে হতে পারে, যে না আমার অনেক সময় সার্জেল খেলে ভালো কাজ করে, আমার একটা এক্সিয়ামে খেলে ভালো কাজ করে, আমরা সেটাই দিয়ে দেব। গ্যাসের ওষুধ সবসময় খাবার পূর্বে, আর ব্যথার ওষুধ খাবার পরে। এটা একটু লং টাইম দেব। তাহলে অ্যান্টিবায়োটিক দিলাম, ব্যথা দিলাম, গ্যাসের ওষুধ দিলাম, ওকে। আর এর সাথে আপনি ইচ্ছে করলে সিবিট দিতে পারেন, যদি কোনো গাম ইনফেকশন হয় বা দেখা যাচ্ছে যে ভিতরে জিঞ্জিভাইটিস টেটিস হয়, তাহলে সেক্ষেত্রে এর সাথে সিবিট দিলে ভালো কাজ করে। সিবিট 500 মিলিগ্রাম, সকাল দুপুর রাত্রে চুষে খাবে। এটা কয়দিন দেবো? 10 দিন দিয়ে দিলাম। তাহলে অ্যান্টিবায়োটিক, ব্যথা, গ্যাস আর সিবিট দিলাম। প্রয়োজন বোধে এখানে মেট্রোনিডাজলও দেওয়া হয়, সেটা হলো দাঁতের ডাক্তারদের বিষয়। ওরা যদি মনে করে যে মেট্রোনিডাজল লাগবে, আমাদের দরকার নেই, আমরা দিলে দিলাম, না দিলে। এখানে অ্যানারোবিক পরিবেশে ব্যাকটেরিয়া কন্ট্রোল করার জন্য আমরা মেট্রোনিডাজল দিয়ে থাকি, আমাদের দরকার নেই অত, আমরা এইটুক দিলেই এনাফ। তাহলে এই 4টে ওষুধ দিলাম। CEEVIT, এরপরে আমরা কি করব? আমরা মুখে যেহেতু ইনফেকশন হয়েছে, তাকে আমরা কি করব? কিছু উপদেশ দেব। উপদেশের মধ্যে কি করব? ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবে না, ফ্রিজের কোনো খাবার খাবে না, 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ হচ্ছে সকালে এবং রাত্রে 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে, এবং ভালো একটা পেস্ট দিয়ে।
3 নম্বর উপদেশ হচ্ছে ভায়োডিন মাউথ ওয়াশ আমরা 3 বেলা খাওয়ার পরে ব্যবহার করতে পারি। ভায়োডিন মাউথ ওয়াশ। ভায়োডিন মাউথ ওয়াশ এটা হলো 2 চামচ ঔষধ আর 2 চামচ উষ্ণ গরম পানিতে দিয়ে 3 বেলা খাওয়ার পরে কুলি করব, বা দাঁত ব্রাশ করার পরে কুলিটা করব। তাহলে আমাদের মুখের ভিতরে রোগ জীবাণু সবগুলো মারা যাবে, ভিতরের পরে বা দাঁতের গোড়ায় যে ইনফেকশন করছে যে রোগ জীবাণু সেগুলোও মারা যাবে, আমার মুখের ভিতরে এনভায়রনমেন্টটা ভালো থাকবে, যাতে ভবিষ্যতেও আর এইগুলো না হতে পারে। তাহলে 2 চামচ ঔষধ আর 2 চামচ সরাসরিও করতে পারি ওষুধ নিয়ে উষ্ণ গরম পানি, গরম পানিতে দিয়ে 3 বেলা খাওয়ার পরে কুলি করব, ঠিক আছে? তাহলে 2 চামচ ওষুধ আর 2 চামচ উষ্ণ গরম পানিতে দিয়ে দিনে 3 বার খাওয়ার পরে কুলি করব, বা সরাসরি 2 চামচ ওষুধ দিয়েও কুলি করা যাবে, কোনো অসুবিধা নেই ডাইরেক্টলি। তাহলে এটা কি বোঝা গেছে সব? অনলাইনে অফ করে দিলে হচ্ছে অনলাইন।